জুমার দিনে মসজিদে মসজিদে ডাকসু নির্বাচনের ভিন্নধর্মী প্রচারণা, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার। বাইপাস সার্জারির পর জনসম্মুখে জামায়াত আমির, সামান্য অসুস্থতায় বিদেশে যাওয়ার প্রবণতার প্রতি বার্তা, ক্ষমতায় গেলে বঞ্চিতদের উন্নয়নের প্রতিশ্রুতি। বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ, ভাঙ্গার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। বৃষ্টির দোহাই দিয়ে বাড়ানো সবজির দাম ঝকঝকে রোদে আরও চড়া, কেজিতে বেড়েছে 20 টাকা। সরবরাহ সংকটের দাবি, ঊর্ধ্বমুখী মাছের বাজারে কিছুটা কমেছে ইলিশের দর। পশ্চিমবঙ্গের বিধানসভায় হট্টগোলের ঘটনায় 2 বিধায়ক বহিষ্কার, বিজেপিকে চোরের দল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা, তীব্র প্রতিবাদ বিরোধীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। জুমার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে মসজিদে ডাকসু নির্বাচনের ভিন্নধর্মী প্রচারণা চালান প্রার্থীরা। এদিকে ভোটের 3 দিন আগে বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন হেভিওয়েট প্রার্থী মাহিন সরকার। দুপুরে জুমার নামাজের পরপরই হলপাড়ায় প্রচারণায় নামেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন সংগঠনের মনোনীত প্রার্থীরা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেন নানা প্রতিশ্রুতি। এর আগে সকালে মধুর ক্যান্টিনে যৌথ সংবাদ সম্মেলনে নিজ অবস্থান ব্যক্ত করেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। ডাকসু নির্বাচন করলেও নিজ প্যানেলের বাকি প্রার্থীদের সঙ্গে থাকার ঘোষণা দেন তিনি। আর মাহিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু বাকের মজুমদার। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র জুম্মার নামাজ শুরু হওয়ার আগে আমরা দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির এবং বাচ্চা সহ অন্যান্য দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা মূলত আজ প্রচারণে কিন্তু অনেকটাই ব্যস্ত সময় পার করেন এবং জুম্মার নামাজ শুরু হওয়ার আগে তারা মূলত ছাত্র শিবিরের যে পদপ্রার্থী রয়েছেন আবু সাদিক কাইম, তিনি মূলত হলে আসেন এবং এই সূর্য সেনা হলের মসজিদে প্রবেশ করার আগেই আমরা যেটাই দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের সাথে তিনি মূলত কুশল বিনিময় করেন এবং সেই সঙ্গে তিনি আসার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই দেখেছি যে ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছিলেন এবং ফুল দিয়ে তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এর আগে ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ ভাগে এসে চমক দিলেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার এবং প্রার্থিতা প্রত্যাহার না করলেও নিজের প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চান মূলত মাহিন। সকালে মধুর ক্যান্টিনে এক যৌথ সংবাদ সম্মেলনে নিজ অবস্থান কিন্তু তিনি ব্যক্ত করেন গণ-অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে মূলত অন্যান্য হলেও ছাত্রদলের যে পদপ্রার্থী রয়েছেন তারাও মূলত প্রচারণে অনেকটা ব্যস্ত সময় পার করেছিলেন এবং
আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যে পদপ্রার্থী অর্থাৎ সাদিক কায়েম কিন্তু যে 12 মাসে 36টি সংস্কারের কথা তারা ইশতেহারে বলেছিলেন, সেই 36টি ইশতেহারের কথা কিন্তু তিনি বারবার বলেছেন। তার মধ্যে পাশাপাশি আমরা দেখেছিলাম যে আব্দুল কাদের যিনি রয়েছেন অর্থাৎ বাকশালের যে প্রার্থী, সেই আব্দুল কাদের গত 24 ঘন্টা আগে একটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। সেই পোস্টের প্রেক্ষিতে কিন্তু সাংবাদিকদের তিনি বলেন যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ অনলাইনে কিন্তু তিনি বুলিংয়ের শিকার হচ্ছে এমনটাও অভিযোগ করেছেন। সেই সঙ্গে পাশাপাশি ছাত্র শিবিরের যে পদপ্রার্থী অর্থাৎ আবু সাদিক কায়েম যিনি রয়েছেন, তিনি মূলত নানান 36টি যে ইশতেহারের কথা বারবার তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে এখানে এই ক্যাম্পাসকে ঘিরে নারীদের যে নিরাপত্তা এবং সেই সঙ্গে হলের আবাসনের যে সংকট, সেগুলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন এবং তারা নির্বাচিত হলে এই যে 12 মাসে যে 36টি ইশতেহারের কথা, তারা সংস্কারের কথা তারা বারবার বলছিল, যদি তিনি নির্বাচিত হন তখন তিনি এই যে 36টি ইশতেহার সেগুলো তিনি পূরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। ডাকসু নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী প্রার্থীদের ওপর সাইবার বুলিংয়ের অভিযোগ করেছে বামদলীয় জোট সংসপ্তক। সকালে ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটি দাবি করে কোনো প্যানেল এবং প্রার্থীরা টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন। এ সময় নারী প্রার্থীদের সাইবার নিরাপত্তা ও ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান বক্তারা। এদিন বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে নির্বাচনী প্রচারণায় নামে ছাত্র শিবির। একই এলাকায় প্রচারণা চালায় ছাত্রদলও। হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলগুলোতে যোগাযোগ করছি, আমাদের ইশতেহারগুলো তুলে ধরছি। আমরা যখন শিবিরের রাজনীতি নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করি কিংবা ক্যাম্পাসে কোনো মিছিল করি, তখন তাদের পক্ষ থেকে পরিচয় গোপন করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা এবং আক্রমণ করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, তারা এই বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিকে গ্রহণ করতে পারে না, তারা এই বাংলাদেশের নারী মুক্তির প্রশ্নকে গ্রহণ করতে পারে না। এমনও অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন, তারা হাজার হাজার টাকা শুধুমাত্র ভোটারদের অপহরণেই খরচ করছেন। হাবিবুর রহমান নামে একজন কমেন্ট করেছেন, নারী নেতৃত্ব তার চেয়ে অনেক বেটার আছে, এর মতো আবর্জনা যদি নেতৃত্ব আসে তাহলে দেশের 12টা বাজবে, তুই তো নিজেই একটা কুলাঙ্গার। বাইপাস সার্জারি শেষে 1 মাস পর রাজনীতির মাঠে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তিনি। জামায়াতের আমির বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে যান তাদের জন্য তার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। জামায়াত শুধুমাত্র দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সমাজ পরিবর্তনের দায়িত্ব হাতে তুলে দিলে জামায়াতে ইসলামী সে চেষ্টা করবে। ক্ষমতা এলে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করবে না বলেও জানান জামায়াতের আমির। উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সে হয় বাংলাদেশে ফিরে, আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে ঘরে ফিরে। রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো, যেই চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ারে আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড় ব্যারিকেড দেন তারা। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিমানবন্দর সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। শুক্রবার সকালে কক্সবাজারের বিমানবন্দর সড়কে নামেন স্থানীয়দের একটি অংশ। টায়ারে আগুন দিয়ে শুরু হয় বিক্ষোভ। 4 রাস্তার মোড়ে দেয়া হয় ব্যারিকেড।
কক্সবাজারের বাকখালী নদীর তীরের অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে প্রধান সড়কে এই বিক্ষোভ। তাদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তেজনা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারাও বলছেন উচ্ছেদ কার্যক্রম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করার জন্য কি করতেছে, ফয়সালা করতেছে ওরা। নদী আমাদের জায়গা খাইছে, কিন্তু নদীর জায়গা আমরা খাই নাই। বিভিন্ন ধরনের ইন্ধনে সেনাবাহিনী এসে এখানে মানুষের অনেক পুরাতন বসত বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। কাগজ দেখে সরকার জায়গা হয়েছে, আমরা নিজে উচ্ছেদ করে দেবে চলে যাবো, আমরা নিজের ঘর আমরা নিজেরা ভেঙে চলে যাবো। আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করা। পরে বাধার মুখে ফিরে যান বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের বাকখালী নদীর তীরকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয় 1 সেপ্টেম্বর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করায় মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সোয়াদি ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দুপুরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়। সময় সংবাদে আরও থাকছে। 3 দফা দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী। অবকাঠামো উন্নয়ন, পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আবহাওয়ার মতোই গরম হয়ে আছে রাজধানীর বাজার। বিক্রেতারাই বলছেন সরবরাহ সংকটের সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হালিতে 1200 টাকা পর্যন্ত ইলিশের দাম কমলেও আসেনি ভোক্তার নাগালে। চড়ে আছে আটা ও মসুর ডালের দামও। তবে মুরগির বাজার স্থিতিশীল। ব্রয়লারের পাশে সোনালির দাম কমেছে কেজিতে 30 টাকা পর্যন্ত। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন অন্তরা সেন। কাঠফাটা রোদের থেকেও যেন বেশি উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর সবজির বাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, একদিকে গ্রীষ্ম মৌসুমের শেষ সময়, সেই সঙ্গে কিছুদিন আগের বৃষ্টি বাদলে আবাদ নষ্ট হওয়ায় এখনো কাটেনি সরবরাহ সংকট। তাই এ সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে পটল, করলা, কাঁকরোল, ঢ্যাঁড়স, বরবটি ও বেগুনের দাম। বেশিরভাগ সবজির কেজি পড়ছে 80 টাকার বেশি। একমাত্র আলু এবং পেঁপে ছাড়া সমস্ত জিনিসের দামই 70, 80, 100 টাকার উপরে সবজি। আমাদের ব্যয় বাড়ছে কিন্তু আয় তো বাড়ছে না, সেজন্য আমাদের জন্য, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের জন্য কষ্ট হয়। সপ্তাহে আজকে দাম একটু বেশি মনে হচ্ছে। সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম গড়ে 100 থেকে 300 টাকা কমলেও এখনো তা রয়ে গেছে ভোক্তার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়, আর 1.5 কেজির দাম চড়েছে 4500 পর্যন্ত। 1 কেজি মাছ বেচছি 2500-2400, এই সপ্তাহে বেশি 2300 টাকা। সরবরাহ একটু বেশি, এর লাগে মাছ একটু দাম কম। 2 বছর আগেও কেজি ছিল 1000 টাকা, 1200 টাকা। সেই ইলিশ মাছ এখন 2500 টাকা কেজি। এটা কি সম্ভব মানুষের পক্ষে খাওয়া? মনে করেন না, একটু 5 কেজি আলা মাছ কিনতাম, সেখানে কিন্তু 3 কেজি আলা মাছ, রুই মাছ, কাতল মাছ। এদিকে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় শীর্ষে থাকা আটা ও ডালের দামও। সরবরাহ খারাপ। 4-5টা কোম্পানি আটা দিত, এমনকি 1-2 কোম্পানি দিচ্ছে, কেজিতে 5 টাকা বাড়াইছে। আটা এবং ডাল এইটা ম্যানেজ করতেছে, ওটা আমরা অন্যদিকে হিমশিম খেয়ে যাচ্ছি। অস্থির সবজির বাজারের বিপরীতে কিছুটা স্বস্তি মুরগির দামে। ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও 10 থেকে 30 টাকা কমেছে সোনালী মুরগির দর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে বসেন তারা। অনশন ভাঙাতে না পেরে মাঝরাতে তাদের সঙ্গে যোগ দেন উপাচার্য। শিক্ষার্থীরা বলেন, অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা, কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন তা যৌক্তিক। অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে আছেন তিনি।
যেহেতু জনভোগান্তি হচ্ছে, আমাদের কথা কানেও নিচ্ছে না, তারা মানে আমাদের ভ্যালুই দিচ্ছে না, তো আমরা ডিসাইড করেছি যে আমরা অনশনে বসবো। আমরা মুখের কথা আশ্বস্ত হব না কখনো, যদি তারা লিখিত আশ্বাস দিতে পারে তাহলে আমরা আশ্বস্ত হতে পারি। যে তাদের আন্দোলনের সাথে আমি একমত। শিক্ষার্থীদের আমি অনুরোধ করব এইভাবে একদম এক্সট্রিম পর্যায়ে অনশনে না যেয়ে ধাপে ধাপে করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব। রাজধানীর কদমতলী থেকে অপহরণ হওয়া 12 বছরের শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। সকালে যাত্রাবাড়িতে র্যাব 10-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয় মাদ্রাসা শিক্ষার্থী মাহাদিকে। 2 দফায় নেওয়া হয় 40,000 টাকা। পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় 17 ঘন্টা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। মাহাদি হাসান হুজাইফা নামক 12 বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়। একটি অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ভিকটিমের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা। সর্বমোট 17 ঘন্টা অভিযান পরিচালনা করা হয় এবং নারায়ণগঞ্জ জেলার বউবাজার এলাকায় একটা বাসা থেকে অপহৃত শিশু মাহাদি হাসান হুজাইফাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী মোহাম্মদ মোখলেসুর রহমান রাজু অপহরণকারী হিসেবে গ্রেপ্তার করা হয়। বিকাশের দোকানের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলেছে যে এর আগেও সে এরকম টাকা সে বিকাশের দোকান থেকে উত্তোলন করেছে। পটুয়াখালীতে চাঞ্চল্যকর যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় 14 জুলাই রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়। সেই মামলায় বিভিন্ন স্থান থেকে কাউসার, আশিস ও রিপনকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মোবাইল। দীর্ঘদিনেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় নারায়ণগঞ্জে একটি জরাজীর্ণ ভবনে চলছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এতে ক্লাস চলাকালীন আতঙ্কিত থাকতে হয় শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকদের। শওকত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ভবনে 2 প্রতিষ্ঠান। সন্তানদের পৌঁছে দিয়ে ছুটি হওয়ার আগ পর্যন্ত চিন্তায় থাকেন অভিভাবকরা। 2015 থেকে 2023 সাল পর্যন্ত কয়েক দফা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয় ভবনের 2য় তলা। বিভিন্ন স্থান থেকে খসে পড়ে পলেস্তারা, সৃষ্টি হয় ফাটল। 2 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে 2য় তলায় সব কার্যক্রম বন্ধ করে সদর উপজেলা প্রশাসন। অনেক স্থানে বাঁশ দিয়ে ধস ঠেকানো হয়েছে, তবে বিকল্প স্থান না থাকায় ঝুঁকি নিয়ে নিচতলায় চলছে 1ম থেকে 3য় শ্রেণীর পাঠদান। 4র্থ ও 5ম শ্রেণীর পাঠদান চলছে পাশের মন্দিরের অফিস কক্ষে। উপরে 2 তলায় ক্লাসরুম থাকা সত্ত্বেও ক্লাস করাতে পারছে না, বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেজন্য আমরা বসেই থাকি, গার্ডিয়ানরা আমরা কখনোই যাই না। আমরা খুবই টেনশনে থাকি, তো সরকারের সহযোগিতায় যদি স্কুলটা যদি একটু ঠিক করে দেয় তো এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। 2015 সালে ভূমিকম্পে এই স্কুলটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপর থেকে উপরতলার 3টা কক্ষ বন্ধ ঘোষণা করেছে। কমিটির পারমিশন নিয়ে আমরা 2টো রুমে শ্রেণী কার্যক্রম চালাচ্ছি। তো আসলে এটা আমাদের জন্য খুবই অসুবিধার হয়ে যায়। আমরা চাই আমাদের একটা বিদ্যালয়, পূর্ণাঙ্গ একটা বিদ্যালয়, একটা সুন্দর বিদ্যালয়, একটা সুন্দর পরিবেশের বিদ্যালয় চাই। নতুন ভবন নির্মাণ নিয়ে বারবার ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কোনো সমাধান মেলেনি জানান শিক্ষকরা। মহাপরিচালক দপ্তরে নাসরিন সুলতানার সাথে সর্বত্রভাবে দরখাস্ত দিয়ে স্কুলের বিস্তারিতভাবে অবস্থা জানায় আসছি, উনি বলছে দেখবে। তবে উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা আশা করি PDP 5 এই বিদ্যালয়টা অন্তর্ভুক্ত হবে এবং নির্মাণ কাজ শুরু হবে আশা করি। আগামীতে যদি কোনো প্রকল্প নেয় সেক্ষেত্রে আমরা এটি লিস্টে রেখেছি দ্রুত, যাতে প্রকল্প নেওয়ার সাথে সাথেই আমরা স্কুলটি প্রকল্পের আওতায় এনে নতুন ভবন করতে পারি। 2টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 650, শিক্ষক রয়েছেন 16 জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ।
পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য ঘিরে তীব্র হট্টগোলের জেরে দুই বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রের শাসক দল বিজেপিকে চোরদের দল বলে কটাক্ষ করেন। এই ঘটনার প্রতিবাদ জানালে দুই বিধায়ককে বের করে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বেশ কয়েক মাস ধরেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দাবি করা হচ্ছিল বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে ভারতীয়দেরই, এমনকি অনেককে বাংলাদেশে পুশব্যাকও করা হয়েছে। বৃহস্পতিবার সেই প্রতিবাদের অংশ হিসেবে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষা বিরোধী নীতির বিরুদ্ধে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী। এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপিকে চোর বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে ওভারলোডেড হয়ে গেছে। আজকে পৃথিবীর ওয়ার্ডা থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর। বিজেপি এর প্রতিবাদ জানালে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্শাল ডেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেন স্পিকার। বিধানসভা থেকে বহিষ্কার করা হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও। পরে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। মোদী চোর, এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে আগামী বছর মে জুন মাসে। ভোট ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের লড়াই আরও তীব্র হয়ে উঠবে তা নিশ্চিতভাবেই বলা যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুমার দিনে মসজিদে ডাকসু নির্বাচনের ভিন্নধর্মী প্রচারণা, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার। বাইপাস সার্জারির পর জনসম্মুখে জামায়াত আমির, সামান্য অসুস্থতায় বিদেশ যাওয়ার প্রবণতার প্রতি বার্তা, ক্ষমতায় গেলে বঞ্চিতদের উন্নয়নের প্রতিশ্রুতি। বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ। ভাঙ্গার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।